শুভেচ্ছা, আমন্ত্রণ, ভালোবাসা। আমি যখন এনটিভি স্টুডিওতে আসছিলাম তখন একটা দারুণ বর্ষা উপভোগ করতে করতে এসেছি। আশা করি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে বর্ষার বরিশনে সবাই সিক্ত হচ্ছেন, আর এমন একটা সুন্দর মুহূর্তে আপনাদের সবাইকে প্রাণঢালা এবং আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির শুক্রবারের মধ্যরাতের বিশেষ লাইভ আয়োজন, যেটা আপনাদের জন্য, আমাদের সবার জন্য আড্ডার আয়োজন, রাতের আড্ডা। আমি কিন্তু আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে এনটিভি এবং এনটিভির সকল অনলাইন প্ল্যাটফর্মে। চাইলে আপনারাও প্রিয় অতিথির সঙ্গে সরাসরি ভিডিও কলে অংশগ্রহণ করতে পারেন। কিভাবে করবেন সেটা আমি বিস্তারিত জানিয়ে দেব। তার আগে আজকে কে অতিথি হয়ে এসেছেন আমাদের রাতের আড্ডায়, চলুন তার সঙ্গে একটু হ্যালো বলে নেই। তিনি দেখতে অনেক মিষ্টি, তার অভিনয় আমরা অনেক পছন্দ করি। গত কয়েক বছর ধরে তিনি একাধারে বেশ কিছু ভালো ভালো সিঙ্গেল নাটক আমাদের দিয়েছেন এবং একাধারে কাজ করে যাচ্ছেন। তার মানে আসছে কয়েক বছরে তাকে ননস্টপ আমরা দেখব এবং আমাদের প্রত্যাশা তিনি যতদিন বেঁচে আছেন, সুস্থ আছেন, কাজ করে যাবেন। সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ হবে। ইফাত আরা তিথি আমাদের মাঝে উপস্থিত আছেন, অভিনেত্রী। চলুন কথা বলি আমাদের অতিথির সঙ্গে। হ্যালো, কি অবস্থা? আগে বলো, তুমি এত সুন্দর কেন? ওমা, জানি না তো, আমার মা বাবা সুন্দর এই কারণে হয়তো। তো তুমি পরে বাবার কথা বললা, কিন্তু শুধু ও মা বললা, তো মায়ের ব্যাপারে একটু পার্সিয়ালিটি হয়ে গেল না? না, মানে বিষয়টা হচ্ছে যে ওটা তো অবাক হয়ে ওমা বলেছি। আসলে কেউ অবাক হয়ে ও মা বাবা বলে না। খুব উইয়ার্ডও শোনাবে যদি বলি ও মা বাবা। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার বাবা তো দিন মোহাম্মদ মন্টু ভাই। জি। তো উনি দিন কেন, রাত না কেন? এইটা আমার দাদা বলতে পারবে। দাদার মধ্যে কি কোনো রাত বা সন্ধ্যা, সকাল, বিকাল আছে? না না, এরকম কিছু নাই। এরকম দিন, রাত, দুপুর, বিকেল এগুলো শুধু আমার বাবার নামের মধ্যেই আছে। আচ্ছা, ভাইয়াও তো একজন প্রথিতযশা এবং একটু ব্যতিক্রম নির্মাতা, এবং তুমিও ইন্ডাস্ট্রিতে আসার অনেক আগে থেকেই উনি নির্মাতা। আমি ছোট থাকতে। তুমি ছোট থাকতে, কিন্তু আফসোস উনি তখন ছোট ছিলেন না। উনি তখনও বাবাই ছিলেন। অ্যাজ এ দর্শক বাবার কাজ কেমন লাগে? বাবার কাজ ছোটবেলা থেকেই খুবই ভালো লাগে। আমি বাবার কাজ সবসময় খুব এনজয় করতাম। ইভেন এডিটিং এর পরে আমরা বাসায় সবাই মিলে আগে প্রিভিউ করতাম নাটকটা অন ইয়ারের। তোমরা সবাই মিলে দেখতে? আগে আমার ফ্যামিলির সবাই আর কি। আচ্ছা। তো সবাই মিলে দেখতাম, খুব এনজয় করতাম। আবার যেদিন অন ইয়ার হতো ওই দিনও আবার সবাই মিলে এমন ভাবেই দেখতাম যে আমরা আগে দেখি নাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভালো লাগতো অবশ্যই। বাবার ডিরেকশনে কাজ করেছো? ছোটবেলা করা হয়েছে, আর এখন দুটো কাজ করা হয়েছে বাবার রিসেন্টলি। নায়িকা হিসেবে কাজ করেছো, কেমন লেগেছে বাবার ডিরেকশনে কাজ করতে? প্রথম কাজটাতে আমি খুবই লজ্জা পাচ্ছিলাম। আনইজি ফিল করছিলে? মানে আনইজি ফিল বলতে, কোনো রোমান্টিক সিন হলে, কোনো রোমান্টিক ডায়লগ বলতে হলে নায়ক সামনে থাকলে আব্বু মনিটরের ওই পাশে খুব, তুমি তো দেখছো আব্বু দেখছে। হ্যাঁ দেখছি আব্বু দেখছে, একটু শাই ফিল করছিলাম, একটু আনইজি লাগছিল। পরে একটা দুটো সিন করার পরে আবার ওটা কেটে গেছে। ওর মন্টু ভাই যদি এখন আমাদের সরাসরি দেখেন, আমি বলবো যে ভাই ঘন ঘন কাজ করেন, তাহলে লজ্জা ভেঙে যাবে। না, সেকেন্ড কাজে আর ওই রকম লজ্জাটা আর পাইনি। প্রথম কাজটাতে। তোমরা দীর্ঘদিন ধানমন্ডিতে থাকতে, উত্তরে শিফট হলে কবে? 3 বছর প্রায় 3 বছর। আচ্ছা, তোমার কখন মনে হলো যে তুমি অভিনয়ের নিয়মিত হবে? আমি একটা সিরিয়াল করতাম, একটা ডেইলি সোপ করতাম, 4 বছর করেছি। তো ওটা যখন করছি, ওইটার হাফ ওয়েতে গিয়ে আমার মনে হয়েছে যে আচ্ছা, আমার সিরিয়াস হওয়া উচিত, বা আমি যদি সিরিয়াস হই তাহলে আমি হয়তো ভালো করতে পারবো, সো আই শুড ট্রাই। এটা আমার ওই হাফ ওয়েতে। মানে এর আগে হেসে খেলে জীবনটা পার করছিলে। রাইট। ওই মেগা সিরিয়ালে তোমার ইনভলভমেন্টটা কিভাবে হয়েছে? ওইটা হয়েছে মানবিমান নাকি? হ্যাঁ, মানবিমান। তো ওইটা হয়েছে যে আমার আব্বুকেই যে ডিরেক্টর ছিলেন রাজু খান, উনি কল করেছিলেন। রাজু শুধু খান আর বাকিরা না খেয়ে থাকে? গড নোজ। রাজু নোজ, রাইট। তো বাবাকে কল দেয়, কল দিয়ে বলে যে অডিশন চলছে ওখানে। তো অডিশনের মাধ্যমে সবাইকে সিলেক্ট করা হয়। তো অডিশন চলছে, আমার বাবা আমাকে বলল যে চলো অডিশন দাও। তো এর আগেও একবার বলেছিল অন্য আরেকটা সিরিয়াল, যখন প্রথম ওখানে কাজ শুরু হয় তখন আমি যাইনি। বাট সেকেন্ড টাইম যখন বলে, আই ওয়াজ লাইক ওকে, যাই, গিয়ে দেখি কেমন লাগে। তো অডিশন দেওয়ার পরে প্রথম যে চরিত্রের জন্য ওরা অডিশনটা নিয়েছিল, ওরা ওই চরিত্রে আমাকে সিলেক্ট করেনি, ওরা লিড চরিত্রে আমাকে পরে সিলেক্ট করে। প্রথমে ডেকেছিল যে একটা সাপোর্টিং ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ওটার জন্য ডেকেছিল। পরে অডিশনের পরে ওরা আমাকে একটা লিড কাস্টের জন্য সিলেক্ট করে, এন্ড দেন কথাবার্তা হয়, এভাবেই শুরু। তারপরে 4টা বছর। তোমাদের কি ঢাকায় শুটিং হচ্ছে না ঢাকার বাইরে শুটিং? আশুলিয়া শুটিং হতো। আশুলিয়া কেমন লাগতো যে ভোরবেলা চলে যাও, মধ্যরাতে ফেরো? অনেস্টলি স্পিকিং, আমার বাসা তো ধানমন্ডির দিকেই ছিল।
তো আরো দূরে লাগতো তখন। আরো দূরে লাগতো। যাদের বাসা একটু উত্তরা অথবা মিরপুরের দিকে ছিল ওদের জন্য আশুলিয়াটা একটু কাছে হতো, আমার জন্য বেশ দূরে ছিল। এবং আমাকে গাড়িতে উঠানোর পরে একে তাকে সব মানে পুরো ঢাকা শহর। হ্যাঁ, এটা শুনবো, ঢাকা শহর পুরো জার্নিটা শুনবো। তার আগে একটু আমি দর্শকদের সাথে কানেক্ট হতে চাই। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এনটিভির পর্দায় রাতের আড্ডা। নিয়মিত যারা দেখেন তারা তো জানেন, নতুন যারা জয়েন করেছেন তাদের জন্য টেলিভিশন স্ক্রিনে দেখানো জুম আইডি এবং পাসওয়ার্ডটি এবং ফেসবুকের ক্যাপশনে আমাদের যে লাইভ চলছে তার উপরে রাখা ক্যাপশনে জুম আইডি এবং পাসওয়ার্ড এবং একটা লিঙ্ক আছে, লিঙ্কে সরাসরি ক্লিক করলে আপনারা এই যে জুম অ্যাপের মাধ্যমে আমাদের সাথে ভিডিও কলে সরাসরি যুক্ত হয়ে যাবেন এবং কথা বলতে পারেন এই মিষ্টি আপনাদের প্রিয় নায়িকার সঙ্গে। আপনার মনে থাকা কোনো প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নের উত্তরগুলো সরাসরি জেনে নিতে পারেন। আর যাদের মনে হচ্ছে মধ্যরাত কল দিলে কেমন যেন লাগে, মেয়েরা বিশেষ করে মেকআপের একটা ইস্যু আছে, এভাবে তো আসবেন না একটা ন্যাশনাল টেলিভিশনে, সো আপনারা চাইলে অফুরন্ত কমেন্ট করতে থাকুন। আমরা বাছাইকৃত এবং ভালো লাগা কমেন্টগুলো সরাসরি পৌঁছে দেবো আমাদের অতিথির কাছে, তিনি উত্তর দিবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদের কাজ আপনারা করুন, আমাদের কাজ আমরা করি। জার্নিটা, হ্যাঁ, তো মধ্যরাতের জার্নিটা, ঢাকা শহরটা জার্নি করে যেতাম এবং 4টা বছর এভাবেই আমি জার্নি করেছি। অলমোস্ট প্রত্যেক মাসে 15 থেকে 20 দিন মিনিমাম। এন্ড এটার পরে যেটা হয়েছে, আমার খুব সিভিয়ার ব্যাক পেইন এখন, খুব স্বাভাবিক। হ্যাঁ, খুব ব্যাক পেইন, এন্ড ওটা আমি এখনো সাফার করছি। বাট হ্যাঁ, ভালো লাগতো না ওই জার্নিটা। বাট সেটে যাওয়ার পরে আবার আমরা সব ভুলে যেতাম, সুন্দর করে আমরা এটাই তো হয়। মানে 4টা বছর একটা টিম একত্র থাকা মানে এটা একটা ফ্যামিলি হয়ে যাওয়া। ওই একই চ্যানেলে আমার একটা মেগা সিরিয়াল পালকি গেছে তোমার আগে, ওটা শুরুতে ওই চ্যানেলের জন্মের শুরুতে। এখন আবার পালকিটা অন এয়ার শুরু হয়েছে নতুন করে, ম্যাটিনি শো বলে দুপুরবেলা ছাড়ছে। তো এখনো আমরা লাইক ফ্যামিলি মেম্বার, আমরা একসাথে গেট টুগেদার করি, প্রত্যেকের বার্থডেতে গিয়ে সেলিব্রেট করি এবং আমাদের কখনো মনে হয় না যে উই আর নট ফ্যামিলি। ওটাও ওরকম 4-5 বছরেরই একটা ক্ষত, এই ক্ষত নিয়ে বেড়াচ্ছি আর কি। তোমার ওদের সাথে তো যোগাযোগ হয় নিশ্চয়ই? হ্যাঁ, যোগাযোগ হয়, বাট এখন তো আসলে সবাই অনেকেই কাজে ব্যস্ত, তো সবার সাথে সবার সময়টা মিলে না। আমরা অনেকবার প্ল্যান করেছি যে আমরা যে কারো বাসায় একদিন আমরা হ্যাং আউট করবো, সবাই মিলে আড্ডা দিব, একটু খাওয়া দাওয়া করবো, হয়েই ওঠে না। বাট সবার সাথে এরকম হয় যে কয়েকজনের সাথে ইন্ডিভিজুয়ালি দেখা হচ্ছে, কিন্তু গেট টুগেদার অল টুগেদারটা হচ্ছে না। হয়ে উঠছে। আমি তোমাকে সমাধান দেই, এটা আমাদেরও এই ইস্যুটা হতো, একজনের কারণে হচ্ছে না এমনও হয়েছে। তো আমরা চালাকি করে কি করেছি, বার্থডে গুলো তো ফিক্স সবার, সো আমরা বার্থডে গুলো টার্গেট রাখি যে ওর বার্থডে অমুক মাসের অমুক তারিখ, ঠিক আছে পরের দিন আমরা শুটিং রাখবো না। সো আমাদের আজকে শুটিং থাকলো, আমরা 11টা-12টায় চলে যাই ওদের বাসায়, গিয়ে আমরা সারা রাত পার্টি করি, আড্ডা দিই, গান বাজনা করি, সকালবেলা বাসায় গিয়ে ঘুমাই। এটা একটা গুড প্ল্যান। হ্যাঁ, ইটস এ গুড আইডিয়া। আচ্ছা, তোমার এই একটা 4 বছরের জার্নিতে আমরা কিছুক্ষণ থাকতে চাচ্ছি। সবচেয়ে বেশি খাতির কার সাথে ছিল? সবচেয়ে বেশি খাতির আমার সবচেয়ে বেশি খাতির কয়েকজনের সাথে ছিল। আচ্ছা, বলো। মানে এক একজনের সাথে আমার সম্পর্কটা ডিফারেন্ট। যেরকম সমাপ্তি ভাইয়ের সাথে, সমাপ্তি ভাই আমার কো-আর্টিস্ট ছিলেন, সো এবং সে আমার ভাই, মানে এখনো তার সঙ্গে আমার কোথাও যদি দেখা হয় আমি ভাই বলে দৌড়ায় তাকে গিয়ে জড়ায় ধরি। তো সমাপ্তি ভাইয়ের সাথে আমার অনেক বেশি খাতির ছিল, কিছু হইলেই ভাইয়ের পাশে গিয়ে ভাই দেখছো এরকম হয়েছে, এরকম করতাম। আর শিবলি নোমান, ও আমার খুব ভালো বন্ধু, আমরা মানে একসাথে জার্নি করতে করতে যেতাম আসতাম, অনেক মেমোরিজ আমাদের। যে দুজনের নাম বলেছো, ওরা এজ এ পারসনও অ্যামেজিং পারসন। হ্যাঁ, অ্যামেজিং পারসন। আর হচ্ছে আমার বোনের ক্যারেক্টারে ছিল আর অনেকজন, আমরা 5 বোন থাকি ওই গল্পে। আচ্ছা, সো সবগুলা বোনের সাথে খুবই ভালো বন্ডিং ছিল। এরকম হতো যে একটা রুমে 2টা বেড, সবাই আলাদা আলাদা ঘুমাবো, আমরা 5 জন এক বেডে ঘুমাচ্ছি, আরে মানে কিচ্ছু হবে না, চলো কিচ্ছু হবে না, এরকম সবার সাথেই আমার বেশ ভালো বন্ডিং ছিল। আচ্ছা, কি কি মিস করো সেই 4 বছরের? মিস করি আর্লি প্যাকআপ, আমাদের তাড়াতাড়ি প্যাকআপ হতো, ঈদের দিন মনে হতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ম্যাক্সিমাম টাইমেই আমাদের ওই সিরিয়ালের প্যাকআপটা একটু তাড়াতাড়ি হতো, লেট নাইট 7-8টার মধ্যে হয়ে যেত। হ্যাঁ, 7-8টার মধ্যে শেষ হয়ে যেত, মানে একটা টার্গেট থাকতো এই কটা সিন করব, হয়ে গেলে প্যাকআপ, হয়ে গেলে প্যাকআপ। সো এখন যেটা হয়, আমরা তো অনেক রাত পর্যন্ত শুটিং করি, মিনিমাম 10টা 11টা 12টা, ঢোকার টাইম থাকে, বের হওয়ার টাইম থাকে না। হ্যাঁ হ্যাঁ, বের হওয়ার কোনো টাইম থাকে না। বাট ওই কাজটার সময় এরকম হতো যে 7-8টার মধ্যে প্যাকআপ, যদিও বাসায় যেতে যেতে ওই 12টাই বাজতো আশুলিয়া থেকে। আর তোমার তো সবাইকে নামিয়ে দিয়ে বিদায় দিয়ে, দায়িত্ব নিয়ে সবাইকে নামিয়ে দিতাম, আর তুমি সবার শেষে, উঠতা সবার শুরুতে, নামতা সবার শেষে। আরো এরকম ছিল 1-2জন যাদের বাসা আমার বাসার কাছাকাছি ছিল, ওরাও এরকম পুরো ঢাকা ঘুরতো আমার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি নাইস ভেরি নাইস। এখনকার যে ব্যস্ত জীবন, কোনটা বেশি উপভোগ্য, ওই 4 বছরের লাইফটা নাকি এখনকার লাইফটা? কম্পেয়ার যদি করি তাহলে এখনের লাইফটা বেশি এনজয় করি।
এনজয় করো বেশি। স্বাধীনতা আছে, ভ্যারাইটি আছে, এক একদিন এক এক ক্যারেক্টার। হ্যাঁ, এক একদিন এক এক ক্যারেক্টার, আমাদের লুক ডিফারেন্ট থাকে বিভিন্ন ক্যারেক্টারে, সো ওই সুযোগটা পাই আর কি। ওইটা ওই সিরিয়ালে পেতাম না, একটু একঘেয়েমি হয়ে যেত, 4টা বছর একই ক্যারেক্টার, একই লুক, একই মানুষ, একই আমি। আর ওখানে আমার নাম ছিল বিথি, সো তিথি থেকে একদম বিথি হয়ে গিয়েছিলাম আমি। সো এখন মনে হয় যে না, আমি আবার তিথিতে ফেরত আসতে পেরেছি। আমারও কিন্তু এই প্রবলেমটা হতো, মানে বাইরে গেলে সোহেল অথবা পালকির জামাই এই ইয়েটা হতো। অনেক কিছু ঘটছে, সব সময় সবকিছু মনের মতো হয় না। অতি সম্প্রতি কি গতকাল পরশু আমরা জানতে পারলাম যে উত্তরা যারা থাকেন আবাসিক মালিক সমিতি, তারা একটা ঘোষণা দিয়েছেন যে উত্তরাতে আর শুটিং করতে দেবেন না বা ওরকম কিছু একটা। এখন আমরা জানি, দর্শকরা হয়তো সবাই জানেন না, যে আমাদের ম্যাক্সিমাম শুটিং হাউসগুলোই উত্তরায়, এবং প্রতিদিন মানে কারো না কারো কাজ চলে, বিশেষ করে টিভি সিরিয়াল, সিঙ্গেল নাটকগুলোর কাজ চলে। আমরা মাসের ম্যাক্সিমাম সময় উত্তরাতেই থাকা লাগে। এই জায়গাটাতে এসে একজন অভিনেত্রী হিসেবে কি ফিল করছো তুমি? প্রথমত কালকে যখন আমি প্রথমে দেখি, একটু তো শকড হয়েছিলাম যে হঠাৎ করে এটা কি হলো। কারণ সবকিছুরই একটা নিয়ম আছে, হ্যাঁ, হতেই পারে কোনো ডিফিকাল্টিজ হয়তো আসছে, ওনারা মনে করছেন, বা তাদের ডিস্টারবেন্স হতেই পারে। বাট এটা নিয়ে আমার কাছে মনে হয় হঠাৎ করে কোনো একটা ডিসিশন দিয়ে দেওয়ার চাইতে উচিত ছিল যে মানে আগে কথা বলে নেওয়া, আরো যে শুটিং এর যে হাউস মালিকরা আছেন বা নির্মাতাদের সাথে আর্টিস্ট ইকুইটি আছে, আরো বিভিন্ন সংঘ আছে, কিন্তু সবার মিলে একটা ডিসিশনে আসা উচিত আর কি, আমার কাছে মনে হয়। কারণ হঠাৎ করে শুটিং বন্ধ হয়ে গেলে তো এটা আসলে অনেকের রুটি রুজিত। কতগুলো মানুষ এখানে নির্ভর। কিছু আর্টিস্ট আমরা আছি যাদের হয়তো 2 মাস 3 মাস 4 মাস কাজ না করলেও প্রবলেম নাই, কিন্তু কিছু মানুষ আছে যে এই কাজটা না করলে হয়তো তার বাচ্চার দুধ কিনতে পারবে না, সংসারের বাজার করতে পারবে না। বা হঠাৎ করে যখন শুটিং পোস্টপোন হয় বা ক্যান্সেল হয়, অনেকের হয়তো পরের দিনের টাকাটা দিয়ে তার হয়তো কোনো একটা জরুরি কাজ হতো, সেটা কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা পিছিয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে ডিসকাশনের মাধ্যমে একটা ডিসিশনে আসা উচিত, যাতে সবার আরাম হয়, ক্ষতি যেন না হয়। অনেকে টেক্সট পাঠিয়েছেন, দেখি তোমাকেই তো উদ্দেশ্য করে টেক্সট পাঠিয়েছেন, আমরা একটু দেখি। দর্শক চলুন, কিছু টেক্সট আসছে, আমরা টেক্সটগুলো দেখি। আবু তালহা লিখেছেন, ভালোবাসা অবিরাম, আপনার জন্য অনেক ভালোবাসা অবিরাম, বেশি করে খাবেন আম। থ্যাংক ইউ, আপনার জন্য ভালোবাসা অবিরাম। সোহরাবউদ্দিন লিখেছেন, আমি মনে করি সময়ের সেরা সুন্দরী অভিনেত্রী ইফা তারা তিথি আপু ফ্রম সন্দীপ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রফিক লিখেছেন, দারুণ আড্ডা তো খুবই ভালো চলছে। থ্যাংক ইউ রফিক ভাই। লাকি লিখেছেন, আপু আপনাকে অনেক ভালো লাগে, আপনার নাটক অনেক পছন্দ করি আমরা। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থাকবেন যেন পছন্দের কাজ করতে পারি সব সময়। এই পাশে থাকা মানে হচ্ছে সমর্থন করা, নাটক দেখা, শেয়ার করা। আপাতত আমরাই পাশে থাকি। আনোয়ার লিখেছেন, বাংলাদেশের ইতিহাসে সিরিজ সেরা অভিনেত্রী মান অভিমানের বিথি আপু ফ্রম সন্দীপ, আপুর জন্য দোয়া আর ভালোবাসা। সন্দীপে তোমার অনেক ভক্ত আছে বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা টেক্সট পাঠিয়েছেন। আরও অনেক টেক্সট আসছে, আমরা পড়ে জানানোর চেষ্টা করব। আমরা আড্ডায় ফিরে যাই। এই যে এনটিভি একটা রাতের আড্ডা নামের যে অনুষ্ঠানটা শুরু করলো, যেখানে তুমি তোমার ভক্তদের সাথে সরাসরি কথা বলতে পারছো, তাদের মনের যে টেক্সটগুলো, কথাগুলো একদম শো চলাকালীন সময়ে তুমি জানতে পারছো, এই ব্যাপারটা, এই আইডিয়াটা তোমার কাছে কেমন লেগেছে? ডেফিনেটলি ভালো লাগছে, কারণ আমাদের পোস্টে কিন্তু অসংখ্য কমেন্টস থাকে আমরা যখন কোনো ছবি দেই, বাট অনেস্টলি স্পিকিং সব কমেন্টগুলো পড়া হয় না, আবার রিপ্লাই তো বহুত দূর কি বাত। হ্যাঁ, কারণ 40-50 জনকে কিভাবে রিপ্লাই করব, তাই না? কাজ বন্ধ করে রিপ্লাই করতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, সো এটা করা হয় না, বাট এই আইডিয়াটা সুন্দর যে অ্যাট লিস্ট ওদের কমেন্টগুলো, ওদের যে কথাগুলো বলার, সেগুলো ডিরেক্টলি জানতে পারছি। সো ভেরি নাইস আইডিয়া। আচ্ছা, কাজ তো করেই যাচ্ছ, আরো কাজ করবে। সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের প্রিয় একজন অভিনেত্রা, অনেকে বলে যে আমি আর ও নাকি যমজ ভাই, আপন ভাই,
কে বলো তো? জাহের আলভি। এটা আমিও ওকে বলি। হ্যাঁ, আমিও ওকে বলি। ইভেন এর আগে একবার ও এসেছিল এই শোতে, তো তখনও বলেছিলাম যে মনে হচ্ছে দুইটা মানুষ টুইন পাশাপাশি বসে আছে, মানে 19-20 এর পার্থক্য মনে হয়। আমি একটু হেলদি, ও একটু চোক্কা, আমি একটু গলিমলি, ও একটু চোক্কা। তারপর আমি তো অবাক হয়ে যাই, আমি কোনো মিল পাই না। মানুষ কিভাবে মিল বলে? ইভেন এই শো চলাকালীন সময়ে এত কমেন্ট আসছে, যমজ ভাই যমজ ভাই যমজ ভাই। আমি লাইভ শেয়ার করেছি আমার পেজে, ওখানেও যমজ ভাই। আমি তো কাউকে শিখাই দিইনি, এবার ভালো লাগে। লেটস টক অ্যাবাউট জাহের আলভি। তোমরা অসংখ্য কাজ করে যাচ্ছ, কো-আর্টিস্ট হিসেবেও কেমন, এবং তোমাদের যে একটা সাফল্যমণ্ডিত জুটি যেটা দর্শকরা নিয়েছেন, তোমাদের নাটকগুলো লুফে নেয় দর্শকরা, এই তোমাদের জুটির সাফল্যটা কতটুকু উপভোগ করো? কো-আর্টিস্ট হিসেবে আলভি দুর্দান্ত, না হলে ওর সাথে এতগুলো কাজ তো হতো না, এত বছর। হ্যাঁ, তাই না? খুব লম্বা সময় ধরে আমাদের একসাথে অনেক কাজ আছে, অনেক, মোর দেন হান্ড্রেডস। তো ডেফিনেটলি খুবই দুর্দান্ত। ওর অভিনয়ে আমি মুগ্ধ হই, ওর অভিনয় আমার খুব পছন্দ হয়। না, আমার কাছে মনে হয় যে ওর সাথে কাজ করতে করতে আমি মাঝে মধ্যে ওর মতো কথা বলি, বা ওর মতো অ্যাক্টিং কিছুটা একটু হলেও আমার মধ্যে, হ্যাঁ, কিছুটা চলে আসে আমার মধ্যে, আমার কাছে মনে হয়। সো হি ইজ ডেফিনেটলি ভেরি নাইস, ভেরি সাপোর্টিভ। অলরাইট, কোশ্চেন কিন্তু দুটো ছিল। আরেকটা কোশ্চেন, তোমাদের জুটির সাফল্যটা কতটুকু উপভোগ করো? অবশ্যই উপভোগ করি। প্রথম তো একদম নতুন যখন কাজ করি, প্রথম একটা দুটা কাজ যখন রিলিজ হয়েছে, দর্শকরা অ্যাকসেপ্ট করতে পারেনি, আমি অনেকেই পারেনি। আমি কমেন্ট পড়তাম তখন অনেক বেশি, ভালো লাগে না আলভি ভাইয়ের সাথে এরকম হ্যাঁ মানাচ্ছে না, ভাইয়ার সাথে অমুক আপুকে মানায়, তমুক আপুকে মানায়, কষ্ট লাগে না? হ্যাঁ, কষ্ট লাগতো সত্যি। অভিনেত্রী হিসেবে তো অবশ্যই খারাপ লাগে, খুব খারাপ লাগতো। বাট এখন যখন দেখি অনেকে কমেন্ট করে যে আপনাদের দুজনকে একসাথে ভালো লাগে, আপনাদের দুজনের নাটক অনেক ভালো লাগে, আপনারা বেশি বেশি নাটক করবেন। ইভেন মাঝে মধ্যে অন্য কারোর সাথে ছবি দেখলে বলে যে মানাচ্ছে না, আপনাকে আলভি ভাইয়ের সাথেই খালি মানায়, এরকম দেখি, তখন ভালো লাগে, চোখের আরাম আর কি। আর কিছু দর্শক তো বসেই থাকে যে ওনাদের নাটক কবে আসবে, অপেক্ষায় থাকে। এই যে দেখবে যে প্রথম কমেন্ট করলাম, হ্যাঁ বসেছিলাম কবে নাটকটা রিলিজ হবে, এরকম কমেন্ট। একসাথে একটা কো-আর্টিস্ট লম্বা সময় কাজ করলে অনেক সময় সেটা পরিচয় থেকে কো-আর্টিস্ট থেকে অন্যদিকেও চলে যায়। অনেকে বিয়ে করে, অনেকে প্রেম করে। এখন আমাদের জাহের আলভি একজন আগে থেকেই সে লাইসেন্স করা একজন মানুষ, তার বউ আছে, বাবু আছে, একটা সুন্দর একটা কুকুর আছে, দারুণ। তো তোমরা যখন আসছো, তোমাদের যখন সাফল্যটা আসলো, তখন কিন্তু এই ধরনের কিছু বিচিং কিছু কথাবার্তা কিন্তু আশেপাশে নাড়াচাড়া দেওয়া শুরু করলো। ধরো আমি কিন্তু খুব বেশি বাংলা নাটকের দর্শক না, কিন্তু আমার কাছেও কথাটা আসে, এই ওদের নাকি সম্পর্ক, ওদের নাকি গোপনে সম্পর্ক, হ্যাঁ এরকম জিজ্ঞেস করে। হ্যাঁ, তো এই ধরনের মানুষগুলো, ধরো আমি এখন একজন দর্শক হিসেবে বললাম কি চলে নাকি, এটার উত্তরে তুমি কি বলবে? এটার উত্তর আমি এখন তো দেই না। আচ্ছা, তাহলে দক্ষিণ দাও। হ্যাঁ, না আমি অ্যাকচুয়ালি এটার উত্তর আমি এখন দেই না, কারণ হচ্ছে এখন আর ভালো লাগে না, এক জিনিস নিয়ে কত কথা বলবো। মানে ঠিক আছে, শুরুতে অনেকে ভাবতো, অনেক কিছু বলতো, সেগুলো তখন একভাবে হ্যান্ডেল করতাম। ম্যাক্সিমাম টাইম আমি ইগনোর করি এই ধরনের কথাবার্তা, হ্যাঁ, কারণ এটা তো আসলে যার যার জ্ঞান বুদ্ধি, যে হ্যাঁ, যে ওরা কি ভাবছে। তো আলভির তো ওই যে লাইসেন্স করা অলরেডি, হি হ্যাজ আ কিড, হি হ্যাজ আ ডগ, একটা বিউটিফুল ফ্যামিলি। সো এখন যদি কেউ ভাবে তাহলে ভাবতেই পারে। আমার কথা হচ্ছে তোমরা ভাবো, যা ইচ্ছা করো, আমরা যে যার জায়গা থেকে ঠিক থাকলে, আমাকে আমার মতো থাকতে দাও। হ্যাঁ, খুবই ভালো, সুন্দর কথা বলেছো। ইভেন আমি আলভিকেও কিন্তু এই প্রশ্নটা করিনি, বাট আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে একটা প্রশ্ন করি, আবার মানে পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো টপিক আবার তুলে ধরলাম। এখন যেহেতু জাহের আলভি, ওর একটা সুইট ফ্যামিলি আছে, আমরা এরকম তিথির সুইট ফ্যামিলি কবে দেখবো? তিথির সুইট ফ্যামিলি কবে? আচ্ছা, আমি জানি না, এই প্রশ্নটা আমি রাখছি। তার আগে আমি আরেকটা প্রশ্ন করছি, লাইফে কেউ আছে? লাইফে না, এখন আপাতত আছে, আমার ফ্রেন্ডস আছে, ফ্যামিলি আছে। আচ্ছা, স্পেশাল কেউ নেই? না। স্পেশাল কেউ নেই কেন? মানুষ তো একা বাঁচতে পারে না। এটা কিন্তু আমার কাছে ভুল মনে হয়। আমার কাছে মনে হয় যে মানুষ একাও বাঁচতে পারে, একা বলতে পার্টনার ছাড়াও বাঁচতে পারে, এমন না যে আমার পার্টনার সঙ্গী লাগবেই। দরকার ভালোবাসা, সেটা ফ্যামিলি থেকে আসলেও হয়। হ্যাঁ, ভালোবাসাটা, আর আমাকে অনেক দর্শক ভালোবাসে, আমি ভালোবাসা পাই, আমি ভালোবাসার মধ্যেই থাকি। সো পার্টনারের বিষয়টা কি, এটা তো অনেক মানে টেনশনের ব্যাপার যে একটা মানুষকে আমার লাইফে আমি ইনভলভ করব, লাইফ টাইম একটা ডিসিশন, হ্যাঁ লাইফ টাইম ডিসিশন। ওই মানুষটাকে আমার সহ্য করতে হবে, সে আমাকে সহ্য করবে, তাই না? অনেক বিষয় থাকে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এখন চাই না। মানে এখনো তুমি রিস্কে আছো, যে মানে ডিসিশনটা নিলেই মনে হয় ভুল হতে পারে। আর ভুল ডিসিশন আমরা নেই, মেয়েরা ছেলেরা সবাই নেয়, কম বেশি অনেক ভেবেচিন্তে বেছে নেওয়ার পরেও 6 মাস 1 বছর পর যে হায় কি করি। এজন্য আমি এখন বাছাবাছিও করছি না, কিছুই করছি না। আমি জাস্ট আমার লাইফ যেভাবে যাওয়া উচিত, কাজ,
আমার ফ্যামিলি ফ্রেন্ডস এটা কাজ নিয়ে ফ্যামিলি আছে। ফ্রেন্ডস উপভোগ করছো, সো লাইফ শুড গো অন, শো মাস্ট গো অন, চলে যাচ্ছে। অলরাইট, কেমন ছেলে আসলে তোমার পছন্দ? মানে এটা কেন বলছি, এই ভক্তকুল হাজার লক্ষ কোটি যে ভক্তরা আছেন, এদের মধ্যে থেকে তুমি অনেকের কাছে ড্রিম গার্ল হতে পারে। গড আল্লাহ কার কপালে কি রেখেছেন, হয়তো এক সময় তুমি বাসর রাতেই জানবা জামাই বলতেছে আমি কিন্তু তোমার ফ্যান ফ্যান। ছিলাম। Oh God. ঠিক আছে, সো কেমন ছেলে তোমার পছন্দ একটু যদি বলো আমাদেরকে। আমার পছন্দ তো আসলে একটু দুষ্টু ছেলে পছন্দ আমার মনে হয়, মানে বেশি ভদ্র একদম কথাই বলে না, মিসকা লাগে ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, ওদেরকেই বেশি সন্দেহ হয় আমার। তো আমার একটু চঞ্চল ছেলে পছন্দ, সেটা পার্টনার হিসেবে হোক, বন্ধু হিসেবে হোক, ভাই হিসেবে হোক, চঞ্চল মানুষ আমার ভালো লাগে। কারণ তুমি এটা বিলিভ করো যে চঞ্চল মানুষের মন পরিষ্কার হয়। মন পরিষ্কার থাকে। আর অনেকে যা মুখে আসে বলে ফেলে তো, কিন্তু একটু কমন সেন্সও থাকতে হবে, অ্যান্ড আমার ভালোবাসাটা আসতে হবে মানুষটার প্রতি। তুমি কি চঞ্চল? আমি সময় বিশেষ, মাঝে মধ্যে ক্ষেত্র চঞ্চল, বিশেষ, হ্যাঁ, যেখানে হ্যাঁ, চঞ্চল হ্যাঁ, হওয়া দরকার হও। হ্যাঁ 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 অঞ্চল ভেদে চঞ্চল তুমি। হ্যাঁ, অঞ্চল। আল্লাহ কি সুন্দর ছন্দ মিলে মিলে কথা বলে। মিলালে ছন্দ তোমার কি লাগে ভীষণ মন্দ? না না, বেশ ভালো তাহলে লাগে। উপভোগ করো আনন্দ। আচ্ছা, তো কেমন ছেলে? চঞ্চল, তারপর গুড লুকিং হতে হবে এখন মনে হয় এসে, আগে মনে হতো যে না শুধু ভালোবাসা হলেই চলবে। তুমি সুন্দর, জামাই সুন্দর না হলে তো বাবু সুন্দর হবে না। হ্যাঁ, তো গুড লুকিং এটা আমার ফ্যামিলির জন্য, আমার ফ্যামিলি চায় যে আমার একটা পাশে সুন্দর একটা জামাই। গুড লুকিং ছেলে থাকবে। আচ্ছা। ঠিক আছে, এটা আমার ফ্যামিলির চাওয়া। আচ্ছা, ভালো মানুষ হবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ওই মানুষটার যত গুণ যত দোষ যাই থাকুক না কেন, আমার ওই মানুষটার প্রতি ভালোবাসাটা আসতে হবে। এটাই, আমার যদি একটা মানুষের প্রতি ভালোবাসা আসে, তাহলে আমি আর এই ভালো দোষ গুণ কিছুই দেখি না। বা দোষ করলো ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, মানিয়ে নেব আর কি। একটু রাগ করব, আবার মাফও করে দিব। আচ্ছা, তোমার মনের মতো ভালোবাসার মানুষের জন্য তুমি কেমন হবে? আমি কেমন হব? মানে তারও তো একটা ডিমান্ড থাকতে পারে না যে আমার ভালোবাসার মানুষটা এমন হবে। এখন বিষয়টা হচ্ছে আমি যেমন আমি তেমন, আমাকে দেখেই তো ভালোবাসবে। সো আমি যেমন আমি তেমন এরকমই থাকবো। বাট হ্যাঁ, সম্পর্কের খাতিরে অনেক সময় নিজেদের মধ্যে কিছু চেঞ্জেস আনতে হয়, যে আচ্ছা আমার পার্টনার এটা পছন্দ করছে না বা এটাতেও কষ্ট পাচ্ছে, সেই জায়গাগুলো চেঞ্জ করতে হয়। সো সেগুলো করব, বাট আমি যেমন আমি তো তেমনই। আচ্ছা, এগুলো নিয়ে আরো আলাপ করবো। তোমার নামে অনেকগুলো অভিযোগ, সরি আমার ভালোবাসার মেসেজ আসছে, Okay, দেখি okay. মেসেজগুলো, টেক্সটগুলো আমরা একটু পড়ি। দর্শক চলুন আমরা টেক্সটগুলো একটু দেখি। মোহাম্মদ মাসুদ লিখেছেন, আপনি অনেক সেরা অভিনয় করেছেন, চোখের জল ধরে রাখতে পারি নাই, আপু অ্যাটেনশন প্লিজ। এটা কি অ্যাটেনশন প্লিজ নাটকের? না। তাহলে কোনটা বেশি কান্নাকাটি করেছো? আমি তো অনেক নাটকে কান্নাকাটি করেছি কিন্তু। আচ্ছা, তাহলে তোমার কান্নার সিনগুলো তিনি অনেক পছন্দ করেন, মনে এটা হয় বলছেন। অদ্ভুত ব্যাপার কিন্তু। আচ্ছা, রিয়াদ খান অসংখ্য টেক্সট পাঠিয়েছেন, বিগ ফ্যান আপু। ও থ্যাংক ইউ। গরম ভাই এসি হন, ফ্যান দিয়া কি করুম। নাজমুল হক, আপু আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকেও। মাসুদ বিশ্বাস, ধানমন্ডি থেকে বলছিলাম, আপু মাত্রই আপনার বাবার পরিচালিত নাটক কনফিউজড কবির দেখলাম, এখন লাইভে দেখতে আসছি, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। মাসুদ ভাইকে থ্যাঙ্কস দিয়ে দাও। নাসুদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। একটু আগে আমার নাটক অনিয়ার হয়েছে। আচ্ছা, ওটাই মানে ওইটা দেখছিলাম, শেষ হয়েছে আর এই লাইভটা শুরু হয়েছে। বাহ, সো এটাই বলবো। মানে টিভিতে কয়েক ঘন্টা আমি থাকবো। পর্দা জুড়েই তুমি আর তুমি। ফাইজা তাসনিম লিখেছেন, আপু আমি আপনার বিগ ফ্যান, আপনার বন্ধু হতে চাই। শি ইজ মাই ফ্রেন্ড। ওকে, বাট ফাইজা আপনি চাইলে তো বন্ধু হতে পারবেন না, বান্ধবী। শি ইজ মাই ফ্রেন্ড। ও আমার একদম ছোটবেলার, আমার খুব ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে দুজনই আছে। শি ইজ ওয়ান অফ দেম। ওকে, দুষ্টামি করছে, ইচ্ছা করে এটা শি ইজ করলো। সো কেয়ারিং। এটা ভালোবাসা হিসেবে দেখো যে ওর নামটা তো আসলোই, কি জানো? ফাইজা তাসনিম। ফাইজা তাসনিম, ওকে। নদী, তিথি আপুকে কার কাছ থেকে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। এতটুকু বললেই হয়তো যে আপনার কাছে খুবই ভালো লাগে। নাহিদ লিখেছেন, তিথি আপু ও জাহের আলভি ভাইয়ের সবগুলো নাটক খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। দেখবেন, আসছে যেগুলো ওগুলো দেখবেন। জীবন, তিথি আপু ইজ এ ন্যাচারাল বিউটি। থ্যাংক ইউ। এটা বললে আমি খুব খুশি হই। শুধু থ্যাঙ্কস দেয় নাই দর্শক, শুধু থ্যাঙ্কস দেয় না দিয়েছি। না না, এটা বললে আমি অনেক খুশি হই, মানে ন্যাচারাল বিউটি বললে আমি অনেক খুশি হই। দ্যাটস হোয়াট ইউ আর। থ্যাংক ইউ। এই যে এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে। চলো আমরা থ্যাংক ইউ যারা টেক্সট পাঠিয়েছেন এবং পাঠাচ্ছেন, অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখলাম। আমরা যে প্রসঙ্গে ছিলাম,
সংসার তো অনেক বড় একটা ব্যাপার। তুমি তোমার বাবার সংসার দেখেও সেটা বুঝেছো, অভিনয় করতে গিয়েও বুঝেছো, কারণ অভিনয় তো এই রিলেশনের ক্রাইসিস, সংসারের ক্রাইসিস নিয়েই সব হয়। দেখা হয়ে গেছে আমার, বিয়েই তো কতবার করে ফেললাম। কথা বিয়ে হলো অন স্ক্রিন বিয়ে আর কি। আমি তো যত বিয়ের ছবি দেই নাটকের, বলি যে বিয়ে হলো বাসর হলো না, এটা সব সময় দেই। আচ্ছা, ব্যক্তি জীবনে তোমার কাছে মনে হয় কি যে সাংসারিক হিসেবে বা বউ হিসেবে তুমি কেমন? ওফ, অ্যামেজিং হব আমার মনে হয়, বিকজ আই ক্যান কুক। আমি খুব মানে নিজে শুনাম নিজে কতটুকু বাট সবাই বলে বলেই বলছো। সবাই বলে, এবং আমি নিজেও তো খাই। ওকে, সো আমি খুব ভালো রান্না করি, বেশ অনেক রান্না বান্না আমি জানি। আমি একটা সংসার গুছিয়ে রাখতে জানি, এবং তুমি চাও সেটা। এবং হ্যাঁ, আমি কারণ জানা মানুষ তো সবসময় চায় না গিয়ে আলসেমি দেখায়, জামাইকে দিয়ে করায়, ওরকম তো হয়। আমার ফ্যামিলিতে, আমার বাসায় তো আসলে এখন সবকিছু আমিই করি। আমার মা আছে, আমাকে হেল্প করে অনেক বেশি, কিন্তু সংসারে সবকিছু মেনটেন করতে শিখে গেছি লাস্ট কয়েক বছরে। সো এটা যেহেতু ভালো পারি, তাহলে আমার মনে হয় পারবো। আচ্ছা, ওকে। সংসার, রান্নাটা খুব জরুরি। এখন তুমি অনেক কিছুই ভালো রান্না করতে পারো, যেটা আমিও পারি। আমার ফ্রেন্ডরা বলে যে আমি অনেক ভালো রান্না করি, কিন্তু কোন খাবারটা যেটা তোমার সবাই খেতে চায়, একদম রিকোয়েস্ট করে যে প্লিজ ওটা আবার রাত দিয়ে আমরা খাবো? বুটের হালুয়া। ওকে, যেটা আমি বছরে একবারই বানাই, কারণ সারা বছর ওদের অনেক কষ্ট হয়, ঘি দিয়ে নাটো ঘাটো অনেকক্ষণ, এবং হাত দেখা যায় এখান থেকে এই পর্যন্ত কাপড় দিয়ে বেঁধে নিতে হয়, না হলে ওটা ফুটে ফুটে এসে হাতের মধ্যে পড়ে। সো এটা আমি সবাইকে সবসময় খাওয়াই না, বছরে একবারই বানাই, ওই বাড়ি সবাইকে খাওয়াই। এক্সক্লুসিভ জিনিস একবারই খাবি? হ্যাঁ, বছরে একবার। আর দেশি খাবার ভালো রান্না বান্না করতে পারি, যেমন নরমাল ভাত, মুরগির মাংস, গরুর মাংস, ডিম সিদ্ধ, গরম পানি। ডালটা খুব ভালো রান্না করি, এটা খুব ইম্পর্টেন্ট। ডালটা খুব ভালো রান্না করি। ডালের কোনটা? ডাল তো অনেক রকম, পাইনা ডাল আছে, চচ্চড়ি আছে, শুকনা ডাল আছে, ডালের চচ্চড়ি পাতলা আছে, ডাল যেটাকে বলে, যেটা আমরা খেতে অভ্যস্ত, বাঙালির পাতে যেটা থাকে। হ্যাঁ, সেটা। আর অনেক কিছু যা রান্না করি অনেকেই খেয়ে বলে ভালোই হয়েছে। আমি কিন্তু আমার সহজে খিদা লাগে না দর্শক। আমি বিজ্ঞাপন বিরতিতে ওকে বলছি যে বড্ড অসময়ে খিদা লেগে গেল। এখন ও আমাকে যেই ফর্দ দিচ্ছে, আমি চাইনিজ ফুড ভালো রান্না করতে পারি। আই ক্যান মেক পিৎজা, পাস্তা, নুডলস। তার মানে তো তুমি সবকিছু কম বেশি তোমার মানে ওয়েস্টার্ন, ফিউশন, চাইনিজ, থাই, বাঙালি সবই পারো। বিরিয়ানির ব্যাপারে তোমার দক্ষতা কতটুকু? বিরিয়ানি তো অনেক ধরনের হয়, যেগুলো নরমাল বিরিয়ানি, যেমন তেহারি, কাচ্চি বা চিকেন বিরিয়ানি। কাচ্চি ইজ নট নরমাল, মানে কাচ্চিটা সাধনার বিষয় আছে। কাচ্চি অনেক ডিফিকাল্ট। আমি জীবনের প্রথম যেদিন বানিয়েছি ওই দিন ঠিক ভালো হয় নাই, যেদিন প্রথম কাচ্চি রান্না করেছি। বাট মানে জেনারেল যে বিরিয়ানিগুলো, ওগুলো করা হয় মাঝে মধ্যে। আমি লাইফে প্রথম ইলিশ পোলাও আমার লাইফের একটাই খাবার, জানো, মোস্ট ফেভারিট ইলিশ পোলাও। হ্যাঁ, কিন্তু ওই যে তোমার হালুয়ার মতো হয়, বছরে হয়তো একবার খাই, আর না হলে খাই না, ওরকম হয়। আর মনের মতো খেতে গেলে না নিজেকে রান্না করতে হয়। হ্যাঁ, নিজেকে রান্না করতে হয়, কারণ না হলে তো অনেকে বুঝবে না যে আমি কেমন করে খেতে পছন্দ করি। তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার, সবচেয়ে প্রিয় খাবার যদি বলি তাহলে ভাত, ডিম ভাজি, ডাল, আলু ভর্তা। সিরিয়াসলি? হ্যাঁ, এটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। আর ডেজার্টের মধ্যে আই লাভ চিজ কেক, মানে চিজ দিয়ে বানানো যে কোনো খাবার আমার পছন্দ, সেটা যদি ডেজার্ট হয়। চিজ, হ্যাঁ, আই লাভ চিজ কেক। কারণ তুমি তো চিজ বাড়ি, হ্যাঁ, মাস্তে এজন্য তোমার চিজ পছন্দ আর কি। আই লাভ চিজ। ওকে, তুমি ইলিশ পোলাও কিভাবে করো? ইলিশ পোলাও কিভাবে করি? ইলিশটা আগে প্রসেস করতে হয়, দেন চালটা আলাদা পোলাও হিসেবে রান্না করি, দেন হচ্ছে গিয়ে ইলিশটা একসাথে দিয়ে দেন আবারও 20 মিনিট সেটা দমে রেখে ফ্লেভারটা ছড়িয়ে যায়। হ্যাঁ, একটা গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দাও, তারপর যখন দমের পরে ঢাকনাটা উঠাই, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই উপরে। বেরেস্তা তো লাগে, অনেকে বাদাম দেয়, বাদাম ব্লেন্ড করেও দেয়। বাদাম আমি দেই না, বাট নরমালি রান্না করি আর কি। বেশি কাহিনী করতে গেলে ইলিশের ফ্লেভারটা চলে যায়, এটা আমার মনে হয়। আমি লাইফে ফার্স্ট টাইম সবে বরাত ছিল ওই দিন, আমি ইউটিউব দেখে অনেকগুলো হালুয়া বানাইছি, সব হিট হইছে। হায়দ্রাবাদি বিরিয়ানি বানাইছি, পুরো ডিজাস্টার হয়ে গেছে। কারণ ওখানে অল্প কটা গরম মশলা, স্পাইসেস দিতে বলেছে। আমি এত স্পাইসেস দিয়েছি, আমার বন্ধুরা খেয়ে বসে এই গলা জ্বলে কেন। আমার ফার্স্ট কাচ্চি সেম হয়েছে, এত বেশি মশলা আমি দিয়েছি। তুমি ভাবছো বেশি মশলা দিলে মনে হয় বেশি ইয়াম্মি হবে? হ্যাঁ, আমি ভাবছি বেশি মশলা দিলে ভালো হবে, পরে দেখি যে না, এটা আসলে ভুল হয়ে গেছে। তবুও সবাই খেয়েছে আর বলছে ভালো হয়েছে। হোঁচট না খেলে তো হাঁটা শেখা যায় না। সো ওই কারণে আজকের কারণ তুমি ভুল থেকে শিক্ষা নিয়েছো। নেক্সট টাইম আর কাচ্চিতে আমি এত মশলা দিব না। আমি কাচ্চি, তারপরে রুটি পরোটা, তারপর পিৎজা, এগুলো সাহস পাই না, কারণ একটু এদিক সেদিক গেলেই কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে। আমি খুব ভালো রুটি বানাতে পারি, আমার রুটি সুন্দর গোল হয়।
সুন্দর গোল হয়। হ্যাঁ, এটা সবার হয় না। আমার মা আমাকে খুব প্রেজ করে এটার ওটা জন্য। কি বাটি দিয়ে কাটো? না না, বেলুন দিয়ে খেলো? বেলুন দিয়ে, হ্যাঁ। আচ্ছা, এটা নিজে নিজেই শিখেছো? হ্যাঁ, আমার বাসায় আসলে আম্মুকে দেখে দেখে রান্না শেখা আর কি। নাকি আম্মুর রান্না দেখে দেখে শেখা? মানে আম্মুর রান্না দেখে দেখে শেখা, আম্মুকে দেখে দেখে শেখা। বাসার সব কাজ আম্মুকে দেখেই শিখেছি। আচ্ছা, অনেকে রুটি বানায় এক একটার সাইজ এক এক রকম হয়, গোলই হয় কিন্তু একটা ছোট টুপি, একটা বড় টুপি আর একটা অনেক বড় টুপি এরকম হয়ে যায়। কিন্তু আমার যে ইস্যুটা সেটা হচ্ছে অনেক সময় রুটি নরম হয় না। এই নরম রুটিটা কি তুমি পারো? হ্যাঁ হ্যাঁ, নরম রুটির বিষয় আচ্ছা মনে হচ্ছে রান্নার শো করতে ভালো লাগছে শুনতে, আমিও শিখছি তো, আমি শিখছি তো। আচ্ছা, রুটি নরম হবে না শক্ত হবে এটা কিন্তু ম্যাটার করে যখন আমরা আটাটা পানির সাথে, হ্যাঁ হ্যাঁ, ডোটা যখন তৈরি হয় ওইটার উপরে ডিপেন্ড করে। তো গরম পানিটা ইউজ করতে হয় নরম করার জন্য ডোটার। আচ্ছা, গরম দিলেই নরম হবে? ওই যে বলে যে শক্তের ভক্ত নরমের জম, তো ওরকমই হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার জামাই রান্না জানুক, এটা কি তুমি চাও? চাই, মাঝে মধ্যে একটু শুটিং থেকে বাসায় গেলে একটু স্পেশাল কিছু একটা খাওয়াবে, এটা তো ভালোই লাগবে। এই যে বলে যে জামাইরা রান্না জানলে বউরা ইচ্ছে করে আলসেমি, রোগাক্রান্ত, ব্যস্ত এরকম হয়ে যায় যাতে জামাই বেশি রান্না করে, এটা কতটুকু সত্য বলে তোমার মনে হয়? আমি তো জানি না এটা। এটা ওই যে অভিনয় করে তোমার সব দেখা শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি এরকম দেখেছি অনেকে যারা, তবে ওরা যেটা করে আবার অনেকে মাইন্ড করতে পারে আমার উপর, অনেকে যেটা করে তারা শুরু থেকেই দেখাই না যে তারা রান্না বান্না জানে, মানে তাদের একটাই কথা আমি তো পারি না, অ্যাকচুয়ালি কিন্তু পারে, এরকম অনেক মানুষ অনেকে আছে। আমি এই মানুষগুলোকে হেট করি, মনে প্রাণে হেট করি যে প্রিয় মানুষদের সাথে কিসের এত হিসাব। একটা কল আছে, চলো অ্যাটেন্ড করি। হ্যাঁ স্যার। দর্শক, একটা কল পেয়েছি, চলুন কলটা আমরা অ্যাটেন্ড করি দেখি। এই হ্যালো হ্যালো, খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে। এনিওয়ে, দর্শকদের বলে দিন। ঠিক আছে, ওখান থেকে বের হয়ে আসি, আমরা কথা বলি। আচ্ছা, হ্যাঁ, কেমন আছেন, কোথা থেকে বলছেন, নামটা বলেন। আচ্ছা, আমি হচ্ছি রাহাতারা স্মৃতি, ইফাতারা তিথির দুঃসম্পর্কের আপন বোন। হ্যাঁ, আমার একমাত্র বড় বোন, কিন্তু ভালো করেই চেনে। হ্যাঁ, এই জন্যই তো বললাম। এখন তোমাকে আমি প্রশ্ন করতে চাই, তুমি যে এমন, তোমার লাগে কেমন? আমার তো খুব ভালো লাগছে। খুব ভালো লাগে। প্রিয় বোনকে অন স্ক্রিন পেয়েছো একটা লাইভে, এক দর্শক হিসেবে বলো যে অভিনেত্রী তিথিকে তোমার কেমন লাগে? দর্শক হিসেবে যেটা বলার, আমার লাইভে জয়েন হওয়ার মেইন কারণটা হচ্ছে ওর অনেক কিছু হচ্ছে সবাই জানে না যেটা আমরা জানি। আমার আস্তে আস্তে পিছনে হচ্ছে সব ওর কি জানি বলবে, ওর প্রিয় বাচ্চা কাচ্চা সব পিছনে আমার এখন অলরেডি এগুলা সব ওকে মামা বলে ডাকে। তো যাই হোক, তো ওর কাজ সবচেয়ে বেশি পছন্দ করে আমার বড় ছেলে। আচ্ছা, ওর কোনো নাটক আসলে মানে দে আর লাইক, এখনই নাটক আসছে, এখনই টিভি চালাও, ঠিক আছে, এটা দেখতে হবে এখনই। আর ও যথেষ্ট পরিমাণে অনেক ভালো কাজ করতেছে, আর ও নিজেকে আস্তে আস্তে তৈরি করছে, যেটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার। এবং সে তৈরি যে করছে নিজেকে, ওর মধ্যে কোনো অহংকার নাই, আছে না যে মানে ও বড় হচ্ছে কিন্তু কোনো অহংকার ওর মধ্যে থাকে না, যেটা হচ্ছে সবচেয়ে বড় ভালো বিষয়। আর নিজের কাজগুলোকে দিন দিন ও পরিপক্ক করছে, নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছে, নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। রাইট। কি আশা করো তিথির কাছ থেকে? 5 বছর পর তিথি কোথায় থাকবে? ও অনেক বড় উঁচু অবস্থানে থাকুক। সবাই যে আমি দেখছিলাম যে এমনি বারবার প্রশ্ন করছিল বিয়ে কবে করবে, কোন ধরনের ছেলে পছন্দ। আমার বোন কিন্তু ট্রিগার হয়ে গেছে বিয়ের কথা বলাতে। এই তুই বিয়ার পিছে লাগছস কেন? আমার বোন বিয়ের পিছে লাগছস কেন? হ্যাঁ, তো ওর কথা হচ্ছে যে হ্যাঁ, বিয়ে অবশ্যই জীবনের একটা প্রয়োজনীয় বিষয়, ওটা অবশ্যই করবে যখন সময় হবে ইনশাআল্লাহ। আমি করব, বলছি তোমাকে। এই তোমাকে বলছে ও করবে? আমি বলছি তোমাকে। এই তুমি বেশি জানো, তুমি জানো কিছু? হ্যাঁ না, she is cherishing her life. I want her to be on top. সত্যি কথা বলতে, মানে ও যেখানে আছে এটা থেকে আরো বড় অবস্থানেও যেতে পারবে, এবং I am wishing all the very best for her. থ্যাংক ইউ। তুমি ওটা চাও না যে তোমার বোন একদিন চিত্রনায়িকা হবে? চিত্রনায়িকা হ্যাঁ, হতে পারে, ওর মধ্যে সেই ক্যাপাবিলিটিস কিন্তু আছে। মানে একজন চিত্রনায়িকা হওয়ার জন্য যে ক্যাপাবিলিটিস দরকার, মানে প্রয়োজন, সেটা সে মানে ইজিলি সে দিতে পারবে, সেটা ক্যাপাবিলিটিস আছে। আচ্ছা, কিন্তু আর সত্যি কথা বলতে আরেকটা জিনিস আমার বোনের খুব ভালো, মানে এখনকার যুগে না আমি যেটা দেখি যে মানুষের যে ভাইরাল হওয়ার যে প্রবণতাটা, ওর মধ্যে ওটা নাই। ওটা ওর মধ্যে একদমই নেই, ঠিক আছে, এবং হতেও চায় না কখনো। আচ্ছা, সবচেয়ে কাছ থেকে ওর যে বেবিগুলো আছে ওরা একটু হাই বলবে। হাই।
কেমন আছো? কেমন আছো তোমরা? মানে আমার কলে সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে ওরা হচ্ছে একবার টিভির সামনে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, টিভিতে দেখছে, মানে আবার এসে মজা পাচ্ছে আমি ওরা এখন খুব আমার সাথে, বিষয়টা। ওর চাচা, ওর চাচি, ওর বাপ সব হচ্ছে এখন একসাথে ওর লাইভ দেখছি আমরা। ও। সো কথাটা আমি ওর সাথে বলি। আচ্ছা, এটা ফেসবুকে আছে, তুমি শেয়ার করে দাও যাতে ওরা একটু পর পর এসে এসে দেখে যেতে পারে, বুঝছো লাইভটা? হ্যাঁ হ্যাঁ সেটাই। ঠিক আছে। আর আরেকটা কথা, তুমি জাস্ট বলো যে ওর সবচেয়ে খারাপ দিক কোনটা? আমার ছেলে এসে দিতে, ও খুব চুপ করে রেগে যাবে, এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক। রাগলেও যায় কিন্তু ঠাস করে উঠে যায়, এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক। একটু বুঝে শুনে রাখা উচিত, মানে রাখবো আমি বুঝে শুনে কেউ রাখতে পারে? বুঝে শুনে রাগ কি কারো বুঝে শুনে উঠে? না দেখো, ঘরের মানুষের কাছে না রাখলে আর কার কাছে রাখবে? এনিওয়ে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হচ্ছে গিয়ে মানে অনেক মানে রেগে যায়, বাট শি ইজ ভেরি ইমোশনাল, এটাও ট্রু, মানে অনেক বেশি ইমোশনাল মানুষরাই রেগে যায়, যাদের মনে কিছু নেই ওরা রাগটা দেখিয়ে ফেলে, মিচকাটা রাগ দেখায় না। তোমাকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। এইটাই, তোমাকে অনেক বছর পর দেখলাম। হ্যাঁ হ্যাঁ সেটাই, এখন আসল মানে আমাদের এক্সপ্রেশনটা এক্সপ্রেস হচ্ছে। কিন্তু আমরা খুব ভালো বন্ধু, ধুমতানার সময় 21 টিভির সময় আমাদের খুব ভালো সময় মানে কাটানো হয়েছে। আমি বলছিলাম তো যে তোমাদের বাসায় গেছি আমি অনেকবার, আমি বলেছি ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর কলিং। সো আমি ভিডিও কলে না ঢুকে পারলামই না, সো থ্যাংক ইউ সো মাচ। তুমি অনেক পারো, থ্যাংক ইউ। ভালো থেকো, বাই বাই। বাচ্চাদেরকে বাই বাই। এত সুনাম করলো, সত্যি কথা বলি সামনাসামনি কিন্তু আমার এত সুনাম কোনোদিনও করে না। আজকে আসলে শি ইজ ফিলিং রিয়েলি প্রাউড অফ ইউ, যার কারণে শি ইজ গেটিং ইন্সপিরেশন যে উনি ইয়ে করবেন। দর্শক, কিছু টেক্সট আছে, চলো আমরা টেক্সটগুলো দেখে নিই। চলুন দর্শক, আমরা টেক্সটগুলো দেখে নিই। সাইফুল লিখেছেন, জানোয়ার নাটকে তিথি আপুর অভিনয় দুর্দান্ত ছিল, অসাধারণ গল্প নিয়ে নির্মিত নাটকটির জন্য পুরো টিম এবং তিথি আপুকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। মানে জানোয়ার 3 পর্যন্ত বের হয়ে গেছে তো মনে হয়, এবার জায়রাল বি একটা অ্যাওয়ার্ডও পেয়েছে আজকে না কালকে। হ্যাঁ দেখি আমি কত আপডেটেড দেখেছো। ওকে, আরেকটা টেক্সট বিথি। ওকে, তিথিকে বিথি, বিথি ওই যে আমার ওই ক্যারেক্টারের নাম এটা। হ্যাঁ, বিথি লিখেছে, তিথি আপুর সবগুলো নাটক অসাধারণ। ওয়ান ডে তিথি আপু উইল বি দ্য বেস্ট অ্যাক্ট্রেস অফ বাংলাদেশ এন্ড দ্যাট ডে উইল কাম সুন। থ্যাংক ইউ সো মাচ, মিন্স আ লট, মিন্স আ লট, মিন্স আ লট, থ্যাংক ইউ। নিঝুম লিখেছেন, সাদা শাড়িতে তিথি আপুকে একদম পুরীর মতো লাগে, আর আজকে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী আর কি, ওটা বোঝাতে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ দাও, থ্যাংক ইউ দাও। মামুন লিখেছেন, কার অনুপ্রেরণাতে মিডিয়াতে আসা? কাটতে হবে না, হাসলেই হবে। কার অনুপ্রেরণাতে? আমার বাবা, মা, বোন, তিনজনই। আচ্ছা। কারণ আমি যখন একদম ছোট তখন আমার লাইফটা এরকম ছিল যে আমি স্কুল থেকে বাসায় আসার পরে খাওয়া দাওয়া করতাম, একটু রেস্ট নিতাম, সন্ধ্যাবেলা আমার বাবা মা বোন তিনজনই থিয়েটারের জন্য রিহার্সেলের জন্য ওরা বের হতো, এন্ড আমাকে সাথে করে সবসময়, ছোট তো আমি, কার কাছে রেখে যাবে, আমাকে সবসময় নিয়ে যেত। তো আমি দেখা যেত যে বসে আছি, ওরা তিনজনই অ্যাক্টিং করছে, অ্যান্ড ওদের যখন শোজগুলো হতো মঞ্চ নাটক, তো এরকমও হয়েছে যে ওরা তিনজন একই সাথে স্টেজে পারফর্ম করছে আর আমি পিচ্ছি বসে আছি অডিয়েন্সে অ্যাপ্রিশিয়েট করছি। ছবি তো তখন ভালো তুলতে পারি না, তবুও ট্রাই করছি। সো ওদের থেকেই পেয়েছি বিষয়টা। আচ্ছা, আরো কিছু টেক্সট আছে, আমরা একটু দেখি টেক্সটগুলো। ফাইজ লিখেছেন, অভিনয়ের আইডল কে? অভিনয়ের আইডল ওরকম স্পেসিফিক ভাবে কোনো আইডল হিসেবে কাউকে দেখছি ওরকম না। হ্যাঁ, আচ্ছা, ওকে। অনেকের থেকেই অনেক কিছু নেই বুঝি, ওটাই তো বললাম, যেখান থেকে ভালোগুলো নেয়ার। নেধি লিখেছেন, প্রিয় অভিনেতা কে? প্রিয় অভিনেতা কে? দেশে দেশের বাইরে, যাকে খুশি বলতে পারো। দেশে দেশের বাইরে এরা তো প্রিয় তো অনেকেই আছে। ওকে, ও আসলে স্পেসিফিক উত্তর দিতে চাচ্ছে না, সবাইকে খুশি রাখবে। সবাইকে খুশি রাখবো। রুনা সরকার লিখেছেন, খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক টেক্সট পাঠিয়েছেন, সব টেক্সট তো পড়তে পারিনি, যেগুলো বাছাই করে আমাদের কাছে দেওয়ার মতো আমরা সেগুলো দিয়েছি। তারপরে যারা টেক্সট পাঠিয়েছেন আমরা পড়তে পারিনি, তাদেরকে অনেক কৃতজ্ঞতা। আর যে জায়গায় আছেন এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং, ডোন্ট বি ডিয়ারিং। সবাই দেখার সুযোগ করে দিতে হবে। কি সুন্দর ছন্দ, আমি একদমই এরকম ছন্দ মিলায় কথা বলতে পারি না, কিন্তু এটা খুব ভালো একটা গুণ। আই অ্যাপ্রিশিয়েট, ভেরি নাইস, মজা লাগে শুনতে। কারোর জন্য মজা, কারোর জন্য সাজা। কারণ মাঝে মাঝে আমি ছন্দে ছন্দে পচাই,
তখন তো করে গরম লাগা শুরু হয়ে কিছু বলতে পারে না মুখ ফুটে, ওটাও মজা লাগে আমার, আমি তো বুঝতেছি যে ও পসতেছে। এনিওয়ে, এই যে ফিল্ম নিয়ে কথা হচ্ছিল, ফিল্ম নিয়ে তোমার কোনো প্ল্যান আছে? না, এখন আপাতত ফিল্ম নিয়ে আমার কোনো প্ল্যান নাই, কারণ হচ্ছে আমি তো এখন নাটকে কাজ করছি এন্ড আমি খুব ফোকাসড এই জায়গাটাতে, খুব মানে উপভোগ করছি, খুব মনোযোগ দিচ্ছি, খুব চেষ্টা করছি এই জায়গাতে আগে ভালো কিছু করার। আস্তে স্টেপ বাই স্টেপ আগানো উচিত। ধাপ করে একটা জায়গায় উঠে গেলাম, আমার কাছে নিজের জন্য এটা ঠিক মনে হয় না। আমার মনে হয় এখানে আমি একটু তোমার হয়ে সংযুক্তি ঘটাতে পারি। তোমার এই এত দূর আসাটা কখনো প্ল্যান করে হয়নি, সো তুমি পরের গুলো প্ল্যান করতে চাইছো না, মানে যেটা হবে তখন সামনে আসলে তখন আমি সিরিয়াস হব, এই তো ব্যাপারটা। এটা ইজি করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। তো ইদানিং তো অনেক ভালো ভালো মুভি হচ্ছে বাংলাদেশে, দেখা হয়? দেখা হয়। কেমন লাগছে আমাদের ইন্ডাস্ট্রি এখন অনেক দূর এগিয়ে গেছে, এখন বাইরের দেশের মানুষ আমাদের ফিল্ম নিয়ে কথা বলে, চর্চা করে, এই ব্যাপারগুলো কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে এখন আমাদের দেশের মানুষ যারা আমাদের সাধারণ জনগণ এরা হলে ভিড় করে, এই বিষয়টা খুব ভালো লাগে। অনেকদিন খরা ছিল, আসতো না কেউ। অনেকদিন কিন্তু হলে বাংলা সিনেমা দেখতে যাওয়ার মতো মানুষ ছিল না, কেউ যেত না কিন্তু, বাট এখন সবাই আবার যাচ্ছে। এন্ড এমনও হয় যে একটা মুভি দেখবো, টিকিট খুঁজতেছি, টিকিট পাচ্ছি না। 3টা বাংলা সিনেমা চলছে, অনেকবার এমন হয়েছে, আমরা গিয়ে একদম কাউন্টারে গিয়েও টিকিট পাইনি। যে 3টা সিনেমা চলছে, একটারও টিকিট পাচ্ছি না, সব হাউসফুল। ঠিক আছে, এটা না দেখলে ওটা দেখবো, ওটা না দেখলে এটা দেখবো, কিন্তু কোনোটাই দেখার সুযোগ পাচ্ছি না। তখন মন খারাপও যেমন হয়েছে যে ধর পেলাম না, এত কষ্ট করে আসলাম, বা খুঁজতেছি পাচ্ছি না, ভেবেছিলাম মুভি দেখতে যাব, এটাও ফিল হয়। এট দ্য সেম টাইম এরকমও ফিল হয় যে বাহ, সবাই এত সিনেমা দেখছে, এটাই তো চাই। সো হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা মানে খুবই সুন্দর একটা ফিলিং। কিন্তু যখন বাংলাদেশের কেউ অনেক ভালো করে, তার কিছু মানুষ ব্যস্ত হয়ে যায় তার খারাপটা করানোর জন্য বা তার ভালোটাকে ঠেকানোর জন্য। এই ভালো ভালো সিনেমাগুলো হঠাৎ করে হল থেকে পাইরেটেড হয়ে একদম মাস্টার কপি মানুষের ঘরে ঘরে হাতে হাতে চলে যাচ্ছে। এটা কিন্তু প্রডিউসাররা লগ্নি ফেরত পাচ্ছে না, লগ্নি ফেরত না পেলে তো তারা আবার ইনভেস্ট করবেন না। এটার ব্যাপারে তুমি কি বলো? এটার ব্যাপারে আমার কাছে মনে হয় এখন কিভাবে যে বলি বিষয়টা, চোরকে তো আমি আটকাতে পারবো না, চোর তো চোরের কাজ চুরি করা, ও চুরি করবেই, তাই না? বাট আমাদেরকে এই জায়গা থেকে সচেতন হতে হবে। যেরকম আমাকে কিন্তু একজন বলেছে যে একদম ভালো প্রিন্ট, চলো দেখি। এক্স্যাক্টলি, আমি কিন্তু দেখি নাই, আমি কিন্তু সিনেমাটা ওই সময় দেখি নাই, এবং আমার সাথে যারা ছিল আমি ওদেরকেও বলছি যে খবরদার এই চুরির জিনিস দেখা যাবে না। হয় হলে গিয়ে দেখো, কালকে সেই তোমার মুভিও কপি করে দেখবে, সেই হলে গিয়ে দেখবে না। সো হয় হলে গিয়ে দেখো, অথবা এটা যখন কোনো প্ল্যাটফর্মে আসবে বা টেলিভিশনে আসবে, তুমি ততদিন ওয়েট করো, কিন্তু এরকম চুরি করা জিনিস দেখা যাবে না। সো এটা নিজেদের সচেতন হতে হবে, চোরকে আটকানো যাবে না, চোরকে কিভাবে আটকাবো? চলো আমরা একটু কৃতজ্ঞতা প্রকাশ করি। লেটস টক অ্যাবাউট এনটিভি। এনটিভি দীর্ঘদিন ধরে ভালো ভালো নাটকে পৃষ্ঠপোষকতা করছে, এখনো যারা গড্ডালিকা প্রবাহে তথাকথিত হাসার নামে ভাড়ামো দেখাচ্ছে, ভালো নাটকও হচ্ছে, কিন্তু তার থেকে বের হয়ে এনটিভি অনেক ভালো ভালো নাটকে সাপোর্ট করছেন, অনেক প্রচলিত নায়ক নায়িকার বাইরে গিয়েও নতুন নতুন অভিনেতা অভিনেত্রীকে পেট্রোনাইজ করছেন। এই উদ্যোগটাকে তোমার কেমন লাগে? অ্যাপ্রিশিয়েট করি বিষয়টাকে আমি। ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা সময় তো কিছু কিছু চ্যানেল আছে না যে এই চ্যানেলগুলোতে নাটক যাচ্ছে, থাকে না, এটা একটা বড় বিষয় ছিল। তো যখন আমার প্রথম কোনো একটা নাটক এনটিভিতে যাচ্ছিল, আই ওয়াজ ভেরি হ্যাপি যে এরকম একটা চ্যানেলে আমার নাটক অন এয়ার হচ্ছে। অ্যান্ড এরপরে আরও অনেক নাটকই এনটিভিতে অন এয়ার হয়েছে, আমার কাজ করা এরকম অনেক নাটকই অন এয়ার হয়েছে। বাট মানে প্রথম যে কাজটা যখন অন এয়ার হয়, আই ওয়াজ ভেরি হ্যাপি। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া ছিল যে আচ্ছা এরকম একটা চ্যানেলে আমার নাটক অন এয়ার হচ্ছে, অ্যান্ড অ্যাপ্রিশিয়েট করি ডেফিনেটলি যেটা করছে তারা। থ্যাংক ইউ। আরও কিছু টেক্সট আছে, ওনারা মাইন্ড করবেন, আমরা একটু টেক্সটগুলো দেখি বিদায় বেলায়। চলুন। খায়রুল বাশার লিখেছেন, আপু আজকে আপনাকে প্রতিদিনের থেকেও বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওকে। রাকিবুল ইসলাম লিখেছেন, তিথি আপু যেমন সুন্দর অভিনয় করেন ঠিক তেমনি একটা ভালো মনের মানুষ, শুভকামনা রইল সবসময়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজহারুল ইসলাম, তিথি আপুর নাটকগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। মঞ্জুর ইলাহি লিখেছেন, আপু আপনার বিগ ফ্যান, আমার এসএমএস এর রিপ্লাইটা করলে খুব খুশি হতাম। আমার ভাই। আচ্ছা, সব ভালোবাসার মানুষরা আজকে এক জায়গায়। রাহাত আরাস
স্মৃতি ওয়াও, শি ইজ অবসেসড উইথ মি। অন্য মেয়েদের থেকে আলাদা ফর হার ফ্যামিলি, she knows how to take responsibility. It means a lot. এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট থ্যাংক ইউ হয়েছে সো মাচ। আসলে। থ্যাংক ইউ। তুমি স্মৃতিতে না, একদম লাইভেও আসছো, সবকিছুতেই আছো তুমি, তোমাকে ধন্যবাদ। মিমি লিখেছেন দেনা পাওনা নাটকে তিথি আপুর অভিনয় অসাধারণ লেগেছিল। থ্যাংক ইউ সো মাচ, এটা রিসেন্ট রিলিজ হয়েছে। আচ্ছা, বীর লিখেছেন তিথি আপু এবং আলভি ভাইয়ের জুটি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনাদের ভালোবাসাই তো তারা এগিয়ে যাচ্ছে, আমরা সবাই এগিয়ে যাবো এইভাবে আপনাদের ভালোবাসা নিয়ে। আনিকা, তিথি আপু আমার প্রিয় তারকা, লাভ ফ্রম বগুড়া। থ্যাংক ইউ। সন্দীপের বাইরেও আছে আছে আমার আছে fan। আছে। না, বাকিরাও তো কোন জায়গা থেকে বলে নাই, হ্যাঁ ওরাও তো বলে না, বিভিন্ন ওরাও জায়গা যদি থেকে। বলতো তাহলে আরো জেলা, আরো জায়গার নাম পেতাম। ঠিক আছে, আরো লম্বা সময় আড্ডা দিতে পারলে ভালো লাগতো, কিন্তু সময়ের পরিক্রমায় আমাদের বিদায় নিতে হচ্ছে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি চাইলে তোমার দর্শকদের কাছ থেকে বিদায় নিতে পারো। অনেক ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি অনেক ধৈর্য ধরেছি, কষ্ট করেছি আপনাদের এই ভালোবাসা পাওয়ার জন্য। তো এভাবেই ভালোবাসবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা পাশে থাকবেন এবং আমরাও পাশে আছি সব সময় আপনাদের কাছাকাছি। আমরা প্রতি রাতে আপনাদের প্রিয় তারকাকে নিয়ে হাজির হব রাতের আড্ডায়। এনটিভি সঙ্গে থাকুন, সকল আয়োজন দেখুন। এনটিভি সকল আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। ভালো থাকুন, আবার দেখা হবে, বিদায়।